রাশিয়া এই দেশটা নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। রাজধানী মস্কোর সেই আকাশ ছোঁয়া বিশালত্ব, সেন্ট পিটার্সবার্গের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা রাজকীয় কালচার, কৃষ্ণসাগরের উপকূল আর পাহাড়ের মায়ায় ঘেরা সোচি, কিংবা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ব্ল্যাক সোয়েল বা কালো মাটির শহর ভরনেস। এত কিছু দেখার পর আমি মাঝে মাঝেই থমকে গিয়ে ভাবি, এরপর কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় দেশ এটা, এক দেশ, অথচ 4 ঋতুতে যেন 4টা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। সময়ের সাথে সাথে প্রকৃতির এই যে ভুল বদল, তা সত্যিই অবিশ্বাস্য। এক জীবনে হয়তো এই বিশাল ভূখণ্ডের প্রতিটা জায়গা 4 ঋতুতে 4বার করে এক্সপ্লোর করা সম্ভব না, কিন্তু জীবনের এই ছোট ক্যানভাসে এই বহুমুখী সৌন্দর্য অন্তত একবার হলেও ছুঁয়ে দেখা উচিত। আর সেই অজানাকে খোঁজার নেশাতেই তো আমার এই পথ চলা। ইন্দোনেশিয়া থেকে ফিরেছি মাত্র কয়েকদিন, ব্যাগ এখনো ঠিকমতো গোছানোই হয় নাই, শরীরে এখনো বালির ক্লান্তি, কিন্তু মনের ভেতর একটা কণ্ঠস্বর বারবার বলছে, সময় গেলে সাধন হয় না, এই বয়সটা তো আর ফিরে আসবে না। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমি নিজেকে খুঁজে ফিরছি প্রকৃতির এই বিশাল পাঠশালায়। এখন না ঘুরলে আর কবে? তাই আবার উঠলাম, আবার ব্যাগ কাঁধে নিলাম। এবার গন্তব্য রাশিয়ার সেই শহর যেটার নাম শুনলে অনেকে চেনে না, কিন্তু একবার গেলে সারা জীবন মনে থাকে। রাশিয়ার দক্ষিণের এক রহস্যময় শহর, জনসংখ্যায় দেশের 13তম, কিন্তু সৌন্দর্যে বলতে পারবো না। নিজে এসে দেখুন। ভরনেজ থেকে 22 ঘন্টার ট্রেন জার্নি। অনেকেই ভাববেন বোরিং, কিন্তু এবার জানালা দিয়ে যা দেখলাম সেটা আমার জীবনের অন্যতম সুন্দর দৃশ্য। এপ্রিলের বাতাসে সাকুরা ফুটেছে, ট্রেনের জানালা দিয়ে বাইরের গ্রামগুলোকে মনে হচ্ছিল ঠিক যেন জাপানের কোনো মায়াবী ক্যানভাস। গতিময় ট্রেনের জানালায় যে দৃশ্য দেখলাম সেটা ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভব করা যায় শুধু নিজে এলে। জাপান সাকুরার জন্য বিখ্যাত, এটা সবাই জানে, কিন্তু রাশিয়ার দক্ষিণে এপ্রিল মাসে যে সাকুরা ফোটে সেটা কেউই বলে না। বিকেল 5টায় উঠেছি, রাত নামলো, ট্রেনের দুলুনিতে একটু ঘুম, ভোরে উঠে আবার জানালায়। এবার ভিন্ন দৃশ্য, সকালের কুয়াশায় মাঠ, দূরে পাহাড়ের আভাস, আর আকাশে কমলা আলো। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেলের সোনালী আলোয় দূরে দেখা গেল ক্রাসনাদরের স্কাইলাইন। এই শহরের একটা গোপন পরিচয় আছে। 1793 সালে এই শহরের জন্ম। তখন নাম ছিল একাতেরিনাদর, মানে ক্যাথরিন দ্য গ্রেটের উপহার। রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সম্রাজ্ঞী এই শহরকে কৃষ্ণসাগরের উপকূল রক্ষা করার জন্য উপহার দিয়েছিলেন তার কোজেক সৈন্যদের। তারপর সোভিয়েত বিপ্লব এলো। 1920 সালে নাম বদলে হলো ক্রাসনাদার। ক্রাসনা মানে লাল, দার মানে উপহার, অর্থাৎ লাল বিপ্লবের উপহার। এই শহর আজ রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি ও শিল্প কেন্দ্র। জনসংখ্যায় দেশের 13তম, কিন্তু আসল পরিচয় এটা হলো রাশিয়ার দক্ষিণের প্রবেশদ্বার, সোচি, ক্রিমিয়া, ককেশাস পর্বতমালার গেটওয়ে। যাই হোক, সত্যি কথা হচ্ছে পৌঁছানোর পর প্রথম কাজ হলো স্ক্যামের শিকার হওয়া। 600 রুবেলের হোস্টেল বুক করেছিলাম, কিন্তু রেজিস্ট্রেশনের নামে নিল 2000 রুবেল এক্সট্রা। আমি জানতাম এটা ঠিক না, কিন্তু 22 ঘন্টার জার্নির পর শরীর এতটাই ক্লান্ত ছিল যে তর্ক করার শক্তি ছিল না। ট্রাভেলে এটাই বাস্তবতা, সবকিছু পারফেক্ট হয় না, কিন্তু প্রতিটা ভুল থেকে একটা গল্প জন্ম নেয়। আর মনে মনে বললাম, ঠিক আছে, এটা টিউশন ফি। জীবনের স্কুলে প্রতিটা ভুলের একটা দাম আছে। আজকের দাম 2000 রুবেল। জিনিসপত্র রেখেই বের হলাম, আর বের হতেই যা দেখলাম সব ক্লান্তি এক মুহূর্তে উড়ে গেল। শহরের বুকের মধ্যে একটা রাস্তা আছে, ক্রাসনায়া স্ট্রিট। সেখানে গান আছে, নাচ আছে, হাসি আছে, খাবারের সুঘ্রাণ আছে। রাস্তার দুই পাশে সাকুরার গোলাপি বৃষ্টি, মানুষ হাঁটছে, প্রেম করছে, ছবি তুলছে। এই রাস্তায় হাঁটলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই, শুধু আছে এই মুহূর্ত। আর এভাবেই বিকেলটা চলে যায়। দ্বিতীয় দিন সকাল সকাল উঠলাম। আজকের গন্তব্য এমন এক জায়গায় যেটা দেখে আমার মুখটা হা হয়ে গেছে। গ্যালিটস্কি পার্ক, পুরো রাশিয়ার বৃহত্তম, কিন্তু এই পার্কের আসল গল্পটা শুরু হয় একজন মানুষকে দিয়ে, সার্গেই গ্যালিটস্কি। তিনি রাশিয়ার সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন মাগনিতের প্রতিষ্ঠাতা, ফোর্বসের তালিকায় বিলিয়নিয়ার, রাশিয়ার অন্যতম ধনী মানুষ। কিন্তু এই মানুষটা তার শহরকে ভালোবাসেন, শুধু কথায় না, কাজে। তিনি নিজের টাকায়, নিজের তত্ত্বাবধানে এই পার্ক তৈরি করেছেন। কোনো সরকারি প্রজেক্ট না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, শুধু মানুষের জন্য বিনামূল্যে। পৃথিবীতে দুই ধরনের ধনী মানুষ আছে, যারা টাকা জমায় আর যারা টাকা দিয়ে স্বপ্ন বানায়। গ্যালিটস্কি দ্বিতীয় তলে। পার্কে ঢুকলেই বুঝবেন এটা শুধু গাছপালার সমাহার না, এখানে আছে আর্টিফিশিয়াল লেক, ঝর্ণা, শিশুদের খেলার জায়গা, আর্ট ইনস্টলেশন, হাঁটার পথ, সাইকেল ল্যান্ড। পার্কটা এত বড় যে পুরোটা ঘুরতে একটা পুরো দিন লেগে যায়। পার্কের পাশে দাঁড়িয়ে আছে সেই স্টেডিয়াম, ক্রাসনাদার স্টেডিয়াম। 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে এখানে ম্যাচ হয়েছিল। সেই স্টেডিয়ামের ছায়ায় বসে
বসে সাকুরা ফুলের দিকে তাকিয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে, কিন্তু পার্কের যে জায়গাটা আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছে সেটা হলো সাকুরা গার্ডেন। এখানে একসাথে অনেকগুলো সাকুরা গাছ। এপ্রিলের বাতাসে পাপড়ি উঠছে। সাকুরা প্রতি বছর ফোটে মাত্র 2 সপ্তাহের জন্য, তারপর ঝরে যায়। হয়তো এটাই সাকুরার রহস্য, সে বেশি দিন থাকে না বলেই তো এত সুন্দর লাগে। জীবনেও যা ক্ষণস্থায়ী তাই সবচেয়ে মূল্যবান। এই শহরে একটা জিনিস আপনাকে অবাক করবে, ট্রাম। অন্য রাশিয়ান শহরের মতো বাস বা মেট্রো না, এখানে শহরের মাঝ দিয়ে ট্রাম চলে আঁকাবাঁকা পথে, পুরনো গলির মধ্য দিয়ে। এই দৃশ্যটা এমন যেন আপনি 1950 সালের কোনো ইউরোপিয়ান শহরে হাঁটছেন। আরেকটু বলি, যারা হালাল খাবার নিয়ে চিন্তিত থাকেন তাদের মানুষের সংখ্যা বেশি হওয়ায় হালাল রেস্তোরাঁ খুঁজে পাওয়া কঠিন না। সো গাইস, এখানে আসার পর এখনো পর্যন্ত তেমন কিছু খাইনি, জাস্ট নর্মাল খাবার খাইছি। এটা মূলত আমাকে এআই রিকমেন্ড করছে, মানে আমি এআইতে একটা ভালো রেস্টুরেন্টের নাম চাইছিলাম, তো আমাকে রিকমেন্ড করা হয়েছে। তো রেস্টুরেন্টটা মূলত দেখতে অনেক সুন্দরী। সো গাইস, এইটা হচ্ছে যে একটা স্যুপ লোকালরা খুবই পছন্দ করে। কৃষ্ণসাগরের আশেপাশে যতগুলো সিটি আছে সব জায়গায় এটা পাওয়া যায়। এই স্যুপটার নাম হচ্ছে খারসো স্যুপ। তো আপনারা যারা এখানে আসেন আসলে খেয়ে দেখতে পারেন। এবার একটু সিরিয়াস কথা, এই ট্রিপে প্রথমবার ট্রেনে পুলিশ আমার ডকুমেন্ট চেক করলো। সৎভাবে বলছি, বুকের ভেতর একটু ধক করে উঠলো, কিন্তু সব ডকুমেন্ট ঠিক ছিল। তারা দেখলো, ফিরিয়ে দিল, চলে গেল। শিক্ষা কি? রাশিয়ায় থাকলে সব ডকুমেন্ট সব সময় সাথে রাখুন। পাসপোর্ট, মিগ্রেশন কার্ড, রেজিস্ট্রেশন, এই 3টে ছাড়া এক পা বের হবেন না। দেখতে পাচ্ছেন এখানে কতগুলা স্টিকার, অর্থাৎ এগুলো হচ্ছে যে পোস্টারের মতো, মানে বাংলাদেশে যেরকম দেওয়ালের মধ্যে পোস্টার লাগায়, রাশিয়াতে এরকম দেওয়ালের পাশে অর্থাৎ বিভিন্ন স্টেশনে আপনারা দেখতে পারবেন ছোট ছোট পোস্টার। ট্রেনে আসার সময় একটা জিনিস খেয়াল করলাম, গত বছর যখন সোচি গিয়েছিলাম এই পথে গাছগুলো ছিল সবুজ পাতায় ভরা। এখন সেই একই গাছ নতুন ফুলে ভরপুর। কষ্টের পর সুখ আসে, শীতের পর বসন্ত আসে। জীবনের এই নিয়মটা প্রকৃতি বারবার মনে করিয়ে দেয়, শুধু খেয়াল করতে হয়। যাই হোক, ক্রাসনোদার শুনতে একটা শহরের নাম মনে হয়, কিন্তু আসলে এটা একটা মিনি রাজ্য। 38টা জেলা নিয়ে ক্রাসনোদার ক্রাই রাশিয়ার অন্যতম বড় প্রশাসনিক অঞ্চল। এর মধ্যে আছে সোচি, নবরস্কি, এনাফা, কেলেনজি, যেগুলা কৃষ্ণসাগরের পাড়ের এক একটা রত্ন। এখানে শীত মৃদু, গ্রীষ্ম উষ্ণ কিন্তু সহনীয়। যারা রাশিয়ার হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করতে পারেন না, এই অঞ্চল তাদের জন্য। বাংলাদেশি কমিউনিটি এখানে কম কেন? কারণ অন্য শহরের তুলনায় কাজের বেতন কিছুটা কম, জীবনযাত্রার মান অনেক উঁচুতে। রাশিয়ায় আছি কয়েক বছর, এই দেশকে ভালোবেসে ফেলেছি। সুন্দরে, কষ্টে, ঠান্ডায়, সাকুরায়। এই দেশের অনেক গল্প আছে যেটা বাংলাদেশের মানুষ জানে না। অনেক শহর আছে যেখানে বাংলাদেশিদের পা পড়েনি। আমি সেই গল্পগুলো আপনাদের কাছে নিয়ে আসতে চাই, কিন্তু সত্যি কথা বলি, এই কাজটা একা করা কঠিন। ক্যামেরা কিনতে হয়, ট্রেনের টিকিট কাটতে হয়, হোস্টেলে থাকতে হয়, স্ক্যামের 2000 রুবেলও দিতে হয়। আপনি যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা বেল আইকন প্রেস করেন, সেটা শুধু একটা ক্লিক না, এটা একটা বার্তা। বার্তা হলো, রকি যাও, আরো দূরে যাও, আমরা দেখবো সামনে আরো নতুন নতুন শহর আসছে, আরো নতুন গল্প আসছে, যোদ্ধা সোহেল নীরবকে নিয়ে ভিডিও আসছে, এবং কাজের ভিসা সম্পর্কেও ভিডিও আসছে। আর আমি চাই প্রতিটা গল্পে আপনিও থাকুন, পর্দার এই পার থেকে হলেও। সো মেইন কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আজকে 2 দিনে ক্রাসনোদার শহর ঘুরে যেটা বুঝলাম, শহরটা খুবই ছোট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই গোছালো। তাছাড়া ভাই, পুরো শহরের চারপাশে মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সাকুরা ফুল আছে। এখানে শহরের মধ্যে তেমন কোনো বড় মসজিদ নাই এখনো পর্যন্ত। এখানে বাংলাদেশি মাত্র 7 জন। আপনারা যারা আসতে চান তো আসতে পারেন, কারণ এখানে এখনো পর্যন্ত বাংলাদেশিদের রেপুটেশন খুবই ভালো। তো এখানে যারা আছে তাদের মধ্যে 2 জনের সাথে আমার অলরেডি দেখা হয়েছে। একজন নাম হচ্ছে আবির। আপনি যদি নিরিবিলি থাকতে পছন্দ করেন, পাশে সমুদ্র আছে, আপনি মন চাইলে 1-2 ঘন্টার মধ্যে সেখানে গিয়ে আড্ডা দিতে পারেন, এনজয় করতে পারেন। বিশেষ করে সোচি যেতে এখান থেকে সর্বোচ্চ 2 থেকে আড়াই ঘন্টা লাগে। সো গাইস, আজকে আমি ক্রাসনোদার থেকে চলে যাব। তো আমার সাথে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি যে হোস্টেলে উঠছি, তো ওইখানে 2 রাতের জন্যই উঠছি। তো ভাবলাম যে আরেক রাত এখানে থাকবো, কালকে এখান থেকে রুস্তভ যাব। আমি হচ্ছে তাদেরকে বললাম যে আমি আজকে রাতে থাকবো, কালকে এখান থেকে চলে যাব। তো আমি যতটুকু জানি, রাশিয়াতে আপনি যে কোনো জায়গায় যদি থাকেন সেখান থেকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়। তো এর আগে আমি মস্কো, সেন্ট পিটারবার্গ, তারপর হচ্ছে যে সোচি, সব জায়গায় ছিলাম, কখনো কোথাও আমি রেজিস্ট্রেশনের জন্য টাকা দেওয়া লাগেনি। বাট আজকে যখন টাকা চাইছে ভাই, মানে আমি এইখানে হোস্টেলে ওঠার পর আমার থেকে 2000 টাকা নেওয়া হয়েছে। বলছে যে আমাদের এখানে 2000 টাকা দিতে হবে। তো ভাবলাম যে এত দূর থেকে আসলাম, এখন যদি আবার হোস্টেল দেখাদেখি করি, একবার এইদিকে যাই একবার ওইদিকে যাই, তো সেই জন্য আমি আর হোস্টেল মানে ওইখান থেকে আর যাই নাই, নতুন হোস্টেল খুঁজি নাই, আমি ওইটাতেই উঠছি। 2000 টাকা এক্সট্রা দিচ্ছি। তো আজকে আবার যখন আমি বলছি যে আমি আরও এখানে 1 রাত থাকবো,
থাকবো। তো ওরা আমার থেকে আরো 3,000 টাকা রেজিস্ট্রেশনের জন্য চাইছিল। মানে সত্য কথা বলতে আমি কি বলবো ভাই, আমার মেজাজ এত গরম হয়েছে। আমি ভাবলাম যে আমার 3,000 প্লাস 2,000 টাকা দিয়ে তো আমি আরো কি একটা অ্যাপার্টমেন্টে থাকতে পারতাম, ভালো একটা হোটেলে থাকতে পারতাম। আমি বলছি যে না, আমি থাকবো না, আমি চেক আউট করবো। তো আর কি করার, পরে চেক আউট করে ফেললাম। ইটস ইউর বাই রকিং রকিং ফ্রম ক্রাসনোদার, রাশিয়া। স্টে ব্লেস, স্টে রকিং। বাই বাই, আল্লাহ হাফেজ।